আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই অ্যাট্রোপিন নিয়ে। সো হোয়াট ইজ অ্যাট্রোপিন? অ্যাট্রোপিন নিয়ে কথা বলা শুরু করার আগে কিছু জিনিস নিয়ে একটু কথা বলে নিতে চাই আলাদাভাবে। আমাদের যে কোনো রকমের ফার্মাকোলজিক্যাল এজেন্ট বা যে কোনো রকমের ড্রাগ সম্পর্কে আমাদের আসলে পরীক্ষায় কী কী ধরনের কোশ্চেন এসে থাকে। খুব ফ্রিকোয়েন্টলি যে কোশ্চেনগুলো আমাদের আসে সেটা দেখা যাচ্ছে আইদার মেকানিজম অফ অ্যাকশন জানতে চাওয়া হয়, অথবা পার্টিকুলারভাবে জানতে চাওয়া হয় কোন রিসেপ্টরের উপরে ফাংশন করছে, তাহলে নেম অফ দ্য রিসেপ্টর। সামটাইমস এরকম প্রশ্ন আসে যে রিসেপ্টরটা আসলে কোথায় লোকেটেড, সো লোকেশন অফ দ্য রিসেপ্টর। এগুলো খুব ফ্রিকুয়েন্টলি জানতে চায়। তাহলে মেকানিজম অফ অ্যাকশন, রিসেপ্টর, এর পাশাপাশি ইন্ডিকেশন, ওই ড্রাগের ইন্ডিকেশন কী কী, সেই সাথে কন্ট্রা ইন্ডিকেশন, মানে ক্লিনিক্যাল সিনারিওগুলো এমন থাকবে যে এই কন্ডিশনে ওটা দেওয়া যাবে নাকি দেওয়া যাবে না এটাকে জাজ করতে চাইবে। বিভিন্ন রকমের কোশ্চেন থাকবে, কিন্তু মৌলিক কোশ্চেনের জায়গাটা ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন নিয়ে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট। কিন্তু এই অ্যাডভার্স ইফেক্ট নিয়ে একটু কথা আছে, সেটা হচ্ছে সাধারণত এমআরসিপিতে কমন অ্যাডভার্স ইফেক্ট নিয়ে আলোচনা খুব কমই হয়। যত রকম প্রশ্ন আসে বা যত রকম সিনারিও আসে, মোস্টলি যেগুলো একটু আমরা দেখি একটু আনকমন বা একটু রিলেটিভলি কম ফ্রিকোয়েন্সিতে আমরা পাই, সেই ধরনের অ্যাডভার্স ইফেক্ট নিয়ে বেশি কোশ্চেন করা হয়। তবে মোটা দাগে যে কোনো ফার্মাকোলজিক্যাল এজেন্ট থেকে যত রকম কোশ্চেন আসে, অলমোস্ট এই টাইপের কোশ্চেনগুলোই ফ্রিকুয়েন্টলি আসে। এর বাইরে যে কোনো কোশ্চেন আসবে না সেটা না, বাট আমি বলবো যে অ্যারাউন্ড 95% টাইমস আসলে এই টপিকগুলো থেকেই কোশ্চেন আসবে। সেজন্য আমাদের আসলে যে সকল ফার্মাকোলজিক্যাল এজেন্ট বা যে সকল ড্রাগ নিয়ে আমরা একটু পড়ালেখা করব, আমরা এই পার্টিকুলার জিনিসগুলোর উপর একটু ফোকাস বেশি রাখবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু অ্যাড করা দরকার ছিল, সেটা হচ্ছে ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশন। ড্রাগ ইন্টারাকশন এগুলা থেকেও কোশ্চেন আসে। সো আজকে আমরা আলোচনা করতে চাই আসলে অ্যাট্রোপিন নিয়ে। সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাট্রোপিন আসলে কী ধরনের এজেন্ট, অ্যাট্রোপিন আসলে কী ধরনের ড্রাগ। সো বেসিক্যালি আমরা যখন আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করি, এখানে আমরা দুই রকমের ভাগ নিয়ে এসি, তাই না? একটাকে আমরা বলি সিম্প্যাথেটিক, একটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক, একটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক। অবশ্যই এখানে আরেকটা ধাপের কথাও বলা হয়, সেটা হচ্ছে আমাদের এন্টেরিক নার্ভাস সিস্টেম, বাট ওটার আলোচনাতে আমি যাচ্ছি না। সো আমাদের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, এবং মোস্ট ফ্রিকুয়েন্টলি আমরা আসলে যেটা দেখি সেটা হচ্ছে আমাদের যে প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভ এন্ডিংসগুলো আছে, সেখানে মূল যেই আমাদের নিউরো ট্রান্সমিটার সেটা হচ্ছে আসলে অ্যাসিটাইল কোলাইন। সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলাইন। সো এই ধরনের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, যেখানে আসলে নার্ভ এন্ডিং আমরা যেখানে দেখতেছি যে অ্যাসিটাইল কোলাইন নিউরো ট্রান্সমিটার হিসেবে ফাংশন করে, এই ধরনের নিউরনকে আমরা আসলে কোলিনার্জিক বলে থাকি। কোলিনার্জিক নিউরনও বলে থাকি। সো আমাদের যে সকল জায়গায় এরকম কোলিনার্জিক নিউরনগুলো রয়েছে, বা যেখানে আমাদের অ্যাসিটাইল কোলাইনই হচ্ছে মূল আমাদের মূল নিউরো ট্রান্সমিটার, সেখানে আমরা যে ধরনের ফার্মাকোলজিক্যাল এজেন্ট ইউজ করতে পারি, এটা আসলে গ্রসলি দুইভাবে আমরা বলতে পারি। একটা হচ্ছে আমাদের কোলিনোমিমেটিক, আর একটা হচ্ছে আমাদের জাস্ট সিম্পল অ্যান্টাগনিস্ট, বা সহজ কথাভাবে বলা যেতে পারে যে আমাদের প্যারাসিম্প্যাথেটিক যেই নার্ভাস সিস্টেম, এখানে যে ড্রাগগুলো কাজ করে, বেসিক্যালি দুই রকম আমরা পাইতে পারি। একটা হচ্ছে অ্যাগনিস্ট, একটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। যেই ধরনের এজেন্ট প্যারাসিম্প্যাথেটিক যে ইফেক্ট হচ্ছিল সেটাকে আরও বাড়ায় দেয় বা সেই কাজটাকে প্রমোট করে, সেটা হচ্ছে এই অ্যাগনিস্টের মধ্যে পড়বে। সো সেগুলোকে আমরা আসলে কোলিনার্জিক অ্যাগনিস্টের মধ্যেও বলতে পারি, কোলিনোমিমেটিকও বলতে পারি। আর যেই ধরনের ফার্মাকোলজিক্যাল এজেন্ট প্যারাসিম্প্যাথেটিক ইফেক্টকে অপোজ করে, সেটাকে বন্ধ করে দেয় বা সেটার এগেনস্টে কাজ করে, সেগুলোকে আমরা বলি অ্যান্টাগনিস্ট। সো কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট এভাবেও আমরা আসলে বলতে পারি। সো যখন আমরা অ্যাট্রোপিনের কথা বলি, অ্যাট্রোপিন অ্যাকচুয়ালি কে? অ্যাট্রোপিন হচ্ছে আমাদের যেই কোলিনার্জিক আমাদের যে রিসেপ্টরগুলো আছে, এগুলো আসলে কত রকম আমরা পাই। কোলিনার্জিক রিসেপ্টরগুলো বেসিক্যালি আমরা গ্রসলি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাস্কারিনিক, একটা হচ্ছে নিকোটিনিক। সো একটা হচ্ছে আমাদের মাস্কারিনিক,
একটা হলো মাস্কারিনিক, একটা হচ্ছে নিকোটিনিক। সো এই যে মাস্কারিনিক, এটাকে আসলে এম এভাবে প্রকাশ করা হয়, নিকোটিনিককে এন দ্বারা প্রকাশ করা হয়। এদের মধ্যে আসলে অনেক সাবটাইপ আছে, যেমন মাস্কারিনিক রিসেপ্টর M1 থেকে M5। নিকোটিনিক রিসেপ্টর এটা দুই রকম আছে, একটা হচ্ছে আমাদের নিউরোনাল জাংশনে কাজ করে, আর একটা হচ্ছে আমাদের নিউরোমাস্কুলার জাংশনে কাজ করে। সো দুই রকম আছে। সো আমরা যখন অ্যাট্রোপিনের কথা বলি, অ্যাট্রোপিনটা এক্স্যাক্টলি কোন জায়গায় কাজ করে? অ্যাট্রোপিনটা আমাদের মাস্কারিনিক রিসেপ্টরের উপরেও কাজ করবে, নিকোটিনিক রিসেপ্টরের উপরেও আসলে কাজ করবে। আমাদের এই পার্টিকুলার ক্লাসের আলোচনাটা কোন জায়গায় হচ্ছে? আমরা একটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আলোচনা করছি। সো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে থাকি। আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে অ্যাট্রোপিনটা অ্যাকচুয়ালি কাজ করে কোথায়? সেটা হচ্ছে আমাদের যে হার্ট, এই হার্টের দিকে যদি আমরা তাকাই, এখানে আমাদের এসএ নোড আছে। এই হার্টের এখানে আমাদের আছে এসএ নোড, এই হার্টের এখানে আমাদের রয়েছে এভি নোড। এই যে এসএ নোড, এভি নোড, এইখানে আমাদের একটা মাস্কারিনিক রিসেপ্টর আছে, সেটা হচ্ছে আমাদের M2, যেটা এক ধরনের ইনহিবিটরি কাজ করে, বা মূল ফাংশনই হচ্ছে ইনহিবিটরি ফাংশন। যে আমাদের হার্ট রেট বা আমাদের যেই এভি নোডাল যে ভেলোসিটি বলা যেতে পারে বা কন্ডাকশন, এগুলোকে আসলে হচ্ছে স্লো করে রাখে। বা সহজ কথা বলা যেতে পারে, আমাদের হার্টের উপরে ভেগাস নার্ভের যে প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট, এটা অ্যাকচুয়ালি যখন কাজ করতেছে, বেসিক্যালি অ্যাসিটাইলকোলাইন এই নিউরোট্রান্সমিটারের থ্রুতেই কাজটা হচ্ছে। সো বেসিক্যালি আমাদের হার্টের উপরে যেই প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন, হার্টের উপরে যেই প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন, সেটা আসলে আমাদের এই M2 রিসেপ্টরের থ্রুতেই আমরা আসলে হইতে দেখতেছি। আমাদের হার্টের উপরে প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন কি? প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন হচ্ছে এটা ভেগাস নার্ভের মাধ্যমে আসে এবং এটা আমাদের হার্ট রেটকে স্লো করে দেয়, হার্ট রেটকে স্লো করে দেয়। সো আমরা তখন দেখবো যে আমাদের ব্র্যাডিকার্ডিয়া হইতেছে বা হার্ট রেটটা কমে গেছে, এরকম আমরা দেখবো। সো অ্যাট্রোপিন আসলে যে কাজটা করে, অ্যাট্রোপিন হচ্ছে এই যে পার্টিকুলার M2 রিসেপ্টর, এই রিসেপ্টরকে ব্লক করে দেয়। অ্যাট্রোপিন কি করতেছে? অ্যাট্রোপিন ব্লকস দিস M2 রিসেপ্টর। তাহলে অ্যাট্রোপিন যদি M2 রিসেপ্টরকে ব্লক করে, তাহলে আমাদের হার্টের এখানে এসি নোডের এখানে যে প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লোটা আসতেছিল, সেটা ব্লকেড হয়ে যাবে। সো যখন প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লোটা ব্লকেড হয়ে যাবে, আমি হার্টের উপরে যে একটা প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট পাচ্ছিলাম, সেই ইফেক্ট এখন আর পাবো না। সো আলটিমেটলি অপোজিট ঘটনাটা ঘটবে। অপোজিট ঘটনাটা কি? তখন আমি দেখব আমাদের হার্ট রেট বেড়ে যাচ্ছে। সো দিস থিং হ্যাপেন্স। এই যে ব্যাপারটা, এটার উপর বেস করে আমাদের কিছু ফাংশন আছে, আমাদের ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন আছে। আরেকটা জায়গায় আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে কোনো পার্সনের যদি অর্গানোফসফরাস যেই কম্পোনেন্টসগুলো আছে, এগুলোতে যদি পয়জনিং হয়, আমরা আসলে ওপিসি পয়জনিং বলি, ওপিসি পয়জনিং, সেখানে আমরা দিতে পারি। তাহলে আমাদের অ্যাট্রোপিনের ইন্ডিকেশন কি কি হচ্ছে? অ্যাট্রোপিনের ইন্ডিকেশন বেসিক্যালি আমরা দুইটা পাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে এমন কিছু কন্ডিশন যেখানে পেশেন্টের হার্ট রেট কমে গেছে, তাহলে এইভাবে ব্রড স্পেকট্রামে বলা যেতে পারে এটা আমরা অ্যারিথমিয়াতে দিই। এখন অ্যারিথমিয়া তো অনেক রকম আছে, কোন অ্যারিথমিয়াতে দিই? যেটা ব্র্যাডি অ্যারিথমিয়া। আরও স্পেসিফিকভাবে জিজ্ঞেস করা হবে কোন কোন ব্র্যাডি অ্যারিথমিয়াতে আমরা অ্যাট্রোপিন দিতে পারি। উত্তর হচ্ছে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, আরেকটা হচ্ছে আমরা বলি সেকেন্ড ডিগ্রি এভি ব্লক। কিন্তু এখানেও কথা আছে, অনলি অ্যান্ড অনলি মোবিটস টাইপ 1, সেখানে এটা কাজ করবে। তাহলে এখানে আরও স্পেসিফিকভাবে বলে দিতে হবে মোবিটস টাইপ 1। তাহলে মোবিটস টাইপ 2 থেকে অ্যাট্রোপিন কাজ করে না? না, মোবিটস টাইপ 2 এবং কমপ্লিট হার্ট ব্লক, এই দুইটা জায়গাতে আমাদেরকে আসলে পেসমেকার বসাতে হয়। তবে এখানে একটা ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আমি একটু প্রোভাইড করতে চাই। দেখা যাচ্ছে অনেক পেশেন্টের ক্ষেত্রে ইনফেরিয়র এমআই ডেভেলপ করে। সো যখন তাদের ইনফেরিয়র এমআই ডেভেলপ করে, তখন দেখা যাচ্ছে যে মূলত রাইট কর্নারি আর্টারি বা লেফট সার্কামফ্লেক্স আর্টারি, না লেফট সার্কামফ্লেক্স আর্টারির কথা বলি, রাইট কর্নারি আর্টারির কথা দিয়ে বলি। সো রাইট কর্নারি আর্টারি আসলে ওখানে ইনভলভড হয় এবং তখন দেখা যাচ্ছে রাইট কর্নারি আর্টারি যেই জায়গাগুলোতে ব্লাড সাপ্লাই দিচ্ছিল, ওই জায়গাগুলোতে ব্লাড সাপ্লাই কমে যায়, স্বাভাবিক কথা। সো দেখা যাচ্ছে আমাদের যে এসএ নোড বা এভি নোড,
মেজরিটি অফ দ্য পিপল রাইট কোন আর্টারি সেখানে সাপ্লাই দেয়। সো দেখা যাচ্ছে অনেক পেশেন্টের ক্ষেত্রে এমন হতে পারে ইনফেরিয়র এমআই হওয়ার পরে পেশেন্ট অনেক সময় আমাদের কাছে কমপ্লিট হার্ট ব্লক নিয়ে আসতে পারে। যখন এইরকম হয় কোনো একটা পেশেন্টের কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করছে আফটার এ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেইখানে আমরা সাথে সাথে পেসমেকার দিই না। সেখানে নিয়ম হচ্ছে প্রথমে আমরা অ্যাট্রোপিনই দিব এবং আমরা অ্যাট্রোপিন দিয়ে অবজারভেশনে রাখবো। যদি এমন হয় যে অবজারভেশনে রাখছি, অ্যাট্রোপিন দিছি, কোনো কাজ করতেছে না, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, লেটার অন আমরা পেসমেকারের কথা চিন্তা করবো, কিন্তু ফার্স্টেই না। তাহলে কমপ্লিট হার্ট ব্লক যদি এমআই থেকে হয় সেখানে আমরা ইনিশিয়ালি অ্যাট্রোপিন দিয়ে আসলে ট্রাই করে দেখি। বাট যদি থার্ড ডিগ্রি এভি ব্লক বা কমপ্লিট হার্ট ব্লকের কোনো একটা কারণ যদি আসলে ডিজেনারেটিভ কোনো একটা কজ থাকে, যে এমআই না ডিফারেন্ট কোনো একটা প্যাথোলজি থেকে হয়েছে, এখানে আসলে অ্যাট্রোপিন বেসিক্যালি কোনো কাজ করতে পারে না। তাহলে আমরা অ্যাট্রোপিন আসলে কোথায় দিচ্ছি? ব্র্যাডি অ্যারিথমিয়া, তাহলে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, মোবিস টাইপ 1 সেকেন্ড ডিগ্রি এভি ব্লক, সেইখানে আমরা দিতে পারি। কমপ্লিট হার্ট ব্লকে কখন দিব? যদি সিনারিওতে এরকম থাকে একটা পেশেন্টে এমআই হয়েছে, কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করছে, এখন আমি কি দিতে পারি? সেখানে এটা কনসিডার আসবে। আরেকটা জায়গাতেও আমরা হার্টের পেশেন্টে বা কার্ডিয়াক কেসে দিতে পারি, সেটা হচ্ছে পেশেন্ট যদি আমাদের কাছে ব্র্যাডিকার্ডিয়া নিয়ে আসে। কিন্তু এখানেও কথা আছে, মনে করি কোনো একটা পেশেন্টের সাইনাস ব্র্যাডিকার্ডিয়া আছে, কোনো একটা পেশেন্টের সাইনাস ব্র্যাডিকার্ডিয়া আছে। যদি পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক থাকে, ইফ দ্য পেশেন্ট হ্যাজ নো সিমটম, পেশেন্ট ইজ অ্যাসিমটোমেটিক, এখানে আসলে কোনো ট্রিটমেন্ট দেওয়ার কিছু নাই। বা অনেকের ক্ষেত্রে ফিজিওলজিক্যালভাবেই সাইনাস ব্র্যাডিকার্ডিয়া থাকতো, যেমন অ্যাথলেট অথবা খুব হেভি কাজ করে, হেভি ওয়ার্কার টাইপের পারসন, যেখানে ফিজিওলজিক্যালভাবেই আমরা দেখতেছি যে তার সাইনাস ব্র্যাডিকার্ডিয়া আছে, সেখানে আমাদের দেওয়ার কিছু নাই। কিন্তু ইফ দ্য পেশেন্ট ইজ সিমটোম্যাটিক, যদি পেশেন্টের সিমটম থাকে, সিমটোম্যাটিক পেশেন্ট, সেইখানেও আমরা অ্যাট্রোপিন দিব। তাহলে অ্যাট্রোপিন আমরা সিমটোম্যাটিক সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, সেকেন্ড ডিগ্রি এভি ব্লক মোবিস টাইপ 1 সেখানে দিতে পারবো। আর একটা হচ্ছে এমআইতে দিতে পারবো কোন কন্ডিশনে? যদি তার এরকম একটা এমআই হয়ে গেছে, সেখান থেকে কমপ্লিট হার্ট ব্লক হয়ে গেছে, সেই জায়গায় আমরা ইনিশিয়ালি অ্যাট্রোপিন দিয়ে চেষ্টা করতে পারি। সো দিস ইজ দ্য থিং। আরেকটা জায়গায় আমরা অ্যাট্রোপিন ইউজ করতে পারি, সেটা হচ্ছে ওপিসি পয়জনিং। সেটা হলো ওপিসি পয়জনিং। তাহলে মোটা দাগে অ্যাট্রোপিন আমরা কোথায় ইউজ করতে পারি সেটার একটা গ্রস আইডিয়া আমাদের হলো। এখন কথা হচ্ছে অ্যাট্রোপিন আমি ইউজ করলাম, এটা তো আমাদের নর্মালি যেটা করছে মাস্কার্নিক রিসেপ্টরকে ব্লক করে দিচ্ছে। বেসিক্যালি নিকোটিন রিসেপ্টর উপরে সে ফাংশন যে একদম করে না তা না, ফাংশন করে। কিন্তু এখন কথা হচ্ছে হোয়াট আর দ্য সাইড ইফেক্টস? সাইড ইফেক্টের মধ্যে যেটা হতে পারে, অ্যাট্রোপিন দিলে পেশেন্টের ক্ষেত্রে অনেকের হয়তো বা ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করতে পারে, এটা তো আসলে প্রেডিক্টেড, তাই না? কিন্তু আমাদের এমআরসিপিতে আসলে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এটা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমার রিস্ক অনেক বেশি বাড়ায় দেয়, বা যে সকল পেশেন্ট আগে থেকেই আমরা এভাবে বলতে পারি যে সাসেপ্টেবল পেশেন্ট, তাদেরকে অ্যাট্রোপিন দিলে পেশেন্টের অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হইতে পারে। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, তাহলে যেই সকল পেশেন্ট রিস্ক জোনে আছে বা যে সকল পেশেন্ট আসলে সাসেপ্টেবল, তাদের ক্ষেত্রে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হইতে দেখতে পারি। এই ঘটনাটার পেছনে কাহিনী কি সেটা একটু এক্সপ্লেইন করতে হবে। ফর এমআরসিপি দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বা যদি এমন হয় কোনো একটা পেশেন্টের অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা আছে অথবা এরকম হিস্ট্রি আছে, এ ধরনের পেশেন্টকে অ্যাট্রোপিন দেওয়া যাবে না। মনে করি কোনো একটা পেশেন্টের অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা 3 মাস আগে হয়েছে, এই পেশেন্টকে আমি এখন অ্যাট্রোপিন দিব না। অ্যাকচুয়ালি অ্যাট্রোপিন দিলে সমস্যাটা কি? সো ওয়েন উই গিভ অ্যাট্রোপিন, এটা আসলে কি করে, আমাদের এই যে আইরিশ যেটা আছে, এটা আইরিশকে আসলে ডায়ালেটেড করে দেয়। এবং যখন এই আইরিশটা ডায়ালেটেড হয়ে যায়, আমাদের এখানে যেই ক্যানাল অফ স্লেম যেটা আছে, যেটা আসলে টিয়ার পাস ডাউন করে চলে যায়, সেইখানে ওই রাস্তাটা আরও ন্যারো হয়ে যায়। সো যখন ওটা ন্যারো হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে এই অকুলার যে ড্রেনেজটা আসলে হ্যাম্পার্ড হয়, এবং ওইখান থেকে আমরা তখন দেখি অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। আমরা তখন দেখি অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা
তখন আসলে হওয়ার রিস্ক বেড়ে যায়। সো নর্মালি কোন কোন পেশেন্ট সাসেপ্টেবল, যাদের ক্ষেত্রে এটা রিস্ক অনেক বেশি? সো দেখা যাচ্ছে যে সকল পার্সনের বয়স অনেক বেশি, ওল্ডার পার্সন, তাদের রিস্ক আছে। তারপরে দেখা যাচ্ছে যে সকল পেশেন্ট দূরের জিনিস দেখতে পারে না, হাইপারমেট্রোপিয়া, তাদের ক্ষেত্রে রিস্ক বেশি। তাহলে হাইপারমেট্রোপিয়া, তাহলে অ্যানাটমিক্যাল যদি কোনো অ্যানোমালিস থাকে, এই তোমার হচ্ছে ক্যানাল অফ স্লেম রিলেটেড, তারাও এখানে সাসেপ্টেবল। তাহলে ওল্ড এজ, হাইপারমেট্রোপিয়া, এই পেশেন্টগুলো বা পেশেন্টের দেখা যাচ্ছে যে আগে থেকেই গ্লুকোমা আছে, তাকে তো আমি আসলে দিবই না। সো এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে অ্যাট্রোপিন আসলে দিব না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে সাসেপ্টেবল কিছু পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে অ্যাট্রোপিন দেওয়া যাবে না, বা সেখানে দিতে হলেও আসলে অনেক চিন্তা ভাবনা করতে হবে। বেসিক্যালি আমাদের এটা কনসিডারেশনের জায়গা, বিশেষ করে হাইপারমেট্রোপিয়াটা মাথায় রাখবো, ওল্ড এজ মাথায় রাখবো, বা আগে থেকেই দেখা যাচ্ছে যে দে আর মোর প্রোন টু গ্লুকোমা, বেসিক কথা হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা সাইড ইফেক্টও জানলাম, কন্ট্রা ইন্ডিকেশনসও জানলাম। মোটামুটিভাবে অ্যাট্রোপিন থেকে আমাদের এমআরসিপির জন্য এইগুলাই আসলে ইম্পর্ট্যান্ট। সো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।